আমাদের আজকের বিষয় আইয়াপ্পা পানিকর রচিত শিক্ষার সার্কাস কবিতা। শিক্ষার সার্কাস এই কবিতা মালায়ালাম ভাষায় রচনা করেছেন আইয়াপ্পা পানিকর, বাংলায় অনুবাদ করেছেন উৎপল কুমার বসু। আইয়াপ্পা পানিকর মালায়ালাম ভাষার অগ্রগণ্য সাহিত্যিক, কবি, সমালোচক। মালায়ালাম ভাষায় যারা আধুনিকতার সূত্রপাত করেন তাদের মধ্যে অন্যতম পানিকর। তার যে একটি সুদীর্ঘ কবিতা কুরুক্ষেত্রম, সেই কবিতা মালায়ালাম সাহিত্যের আধুনিকতার দিকে, মালায়ালাম সাহিত্যকে পৌঁছতে সাহায্য করে। পানিকর তার যে কবিতা, সেই কবিতা সংকলনের মধ্যে চিন্তা, তার কবিতার ইংরেজি যে সংকলন ডেজ অ্যান্ড নাইটস উল্লেখযোগ্য। কবি, সাহিত্যিক, সমালোচক পানিকর তার সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন শিক্ষাবিদ। দীর্ঘদিন ধরে অধ্যাপনার সঙ্গে যুক্ত। ফলত তিনি আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা তার যে প্রকৃত উদ্দেশ্য এবং প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি সাধিত হচ্ছে কিনা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায়, যা কিছু আমরা পাঠ্যক্রম তৈরি করি, কার্যক্রম গৃহীত হয়, প্রকৃত শিক্ষা সেই পাঠ্যক্রম, সেই কার্যক্রম তাতে প্রতিফলিত হচ্ছে কিনা তিনি তা একদম কাছ থেকে দেখেছেন। নিজে অধ্যাপক ছিলেন, দীর্ঘদিন ধরে ছাত্র পড়িয়েছেন। তারপরে শিক্ষা ব্যবস্থার সর্বাঙ্গীন চিত্র তিনি প্রত্যক্ষ করেছেন এবং প্রত্যক্ষ করার পরে তার অন্তঃসার শূন্যতার দিকটি, এই আধুনিক শিক্ষা ব্যবস্থার যে ব্যর্থতার দিক, সেই ব্যর্থতার দিক তার কাছে প্রকট হয়েছে। সেই অসাফল্য, সেই ব্যর্থতা, সেই অন্তঃসার শূন্যতা, এই শিক্ষা ব্যবস্থার যে ফাঁকি, যে প্রবঞ্চনা, তিনি তা প্রত্যক্ষ করে প্রকৃত শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের যে প্রবর্তিত গতানুগতিক শিক্ষা ব্যবস্থা বহু যোজন দূরে অবস্থান করছে, তাকেই ব্যঙ্গ করে তিনি এই কবিতা রচনা করছেন। এই কবিতা আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা, তার যে ছলনা, প্রতারণা,
ফাঁকিবাজি তা হাজির করছে। নামের মধ্যেই আমরা বুঝতে পারছি শিক্ষার সার্কাস। শিক্ষা ব্যবস্থা যখন সার্কাসে পরিণত হয়, আমাদের যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা যদি একদম প্রাচীন কালে দেখি, মহাভারতে আমরা কি দেখেছিলাম, সেখানে শিক্ষার অধিকার কাদের? ওই পাণ্ডব কৌরব তাদের, অর্থাৎ সমাজের ব্রাহ্মণ ক্ষত্রিয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ। অর্জুন সেখানে শ্রেষ্ঠ ধনুর্বীর হতে পারেন, একলব্য হতে পারেন না। সমাজের নিম্ন স্তরের মানুষদের, নিম্নবিত্তদের, অন্তর্জ মানুষদের শিক্ষার কোনো অধিকার ছিল না। সেই প্রাচীন যুগের ট্র্যাডিশন মধ্যযুগেও বজায় ছিল। মক্তব, পাঠশালা, সেখানে সেই গুরুকুল শিক্ষা ব্যবস্থা সমাজের কতিপয় মানুষদের মধ্যেই সেটা সীমাবদ্ধ ছিল। শিক্ষার সর্বজনীনতা, তার যে গণতান্ত্রিকরণ, সেটা প্রথম দেখা দিল আমাদের দেশে ব্রিটিশরা ক্ষমতা দখলের পর। ব্রিটিশ ক্ষমতা দখলের পর আমাদের দেশের শাসন ব্যবস্থাকে সুচারুভাবে পরিচালনা করার জন্য তাদের দরকার পড়ল কিছু ওই ইংরেজি জানা কেরানি, ব্রিটিশের অফিস আদালতে কর্মচারী দরকার। তার জন্য আমাদের এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ঘটল। যে শিক্ষা ছিল বর্ণভিত্তিক, অর্থ বৃত্তভিত্তিক, সেই শিক্ষায় কিন্তু সর্বস্তরের মানুষের প্রবেশাধিকার ঘটল। যদিও প্রথম দিকে ওই জমিদার নন্দন, ওই উচ্চবিত্তের মানুষ, তাদের সন্তানরাই এই স্কুল কলেজে ভর্তি হতো, কিন্তু পরবর্তীকালে সমাজের অপরাপর শ্রেণীর মানুষদেরও কিন্তু সেই ইংরেজি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তাদের প্রবেশের অধিকার স্বীকৃত হল। এখন ইংরেজ যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করল, তার একটি উদ্দেশ্য ছিল। তার উদ্দেশ্য কি? তার রাজনৈতিক উদ্দেশ্য, অর্থনৈতিক উদ্দেশ্যটা কি? যে ওই ইংরেজি জানা কেরানি তৈরি হবে এবং তার যে প্রশাসন, সে প্রশাসনকে, তার ভারতবর্ষের বুকে তার ঔপনিবেশিক শাসন ব্যবস্থাকে বলবৎ রাখতে সাহায্য করবে সেই নবোদিত, সেই মধ্যবিত্ত শ্রেণী, ইংরেজি জানা কেরানি শ্রেণী। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার প্রকৃত উদ্দেশ্যই হলো ওই ইংরেজি জানা কেরানি তৈরি করা। কিন্তু প্রয়োজনের সঙ্গে আয়োজনের সামঞ্জস্য যতদিন ছিল, অর্থাৎ যত সংখ্যক কেরানি দরকার তত সংখ্যক কেরানি যতদিন এই সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে উৎপাদন হতে লাগলো, ততদিন কিন্তু কোনো অসন্তোষ দানা বাঁধেনি। কিন্তু যখন এই চাকরি, ওই কেরানির চাকরি বন্ধ হয়ে গেল, তখনই কিন্তু এই শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার দিক আমাদের কাছে উঠে এলো। তার কারণ এই শিক্ষা ব্যবস্থা তো আমাদের শিখিয়েছিল যে শিক্ষা লাভ করার পরে একটা চাকরি, সেটাই কিন্তু হচ্ছে এই শিক্ষার মূল উদ্দেশ্য।
চাকরি পাওয়া, সেটাই শিক্ষার মূল উদ্দেশ্য। অর্থাৎ জ্ঞানার্জন, প্রকৃত জ্ঞান অর্জন করা, এটা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য নয়। যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য যে আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের সর্বাঙ্গীন বিকাশ শিক্ষার মধ্য দিয়ে, আমাদের চেতনার বোধের জাগরণ শিক্ষার মধ্য দিয়ে হবে, এই যে প্রকৃত উদ্দেশ্য শিক্ষার, সেটা কিন্তু আমাদের ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় অবহেলিত থেকেছে। রবীন্দ্রনাথ অসন্তোষের কারণে এই শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার দিক তুলে ধরেছিলেন। তিনি লিখেছিলেন, জামা কিনিতে গেলাম, পাইলাম এক পাটি মোজা। এখন মোজাকেই ভাবছি আমরা কেটে ছেটে যদি জামার মতো পরা যায়। অর্থাৎ শিক্ষা, তার একটা মহৎ উদ্দেশ্য আছে, তার একটা বৃহৎ বিস্তৃত তার একটা লক্ষ্য আছে, যাকে তিনি জামা বলছেন, যা আমাদের মানসিক বিকাশ, যা আমাদের দৈহিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ সবকিছু সাধিত করবে। কিন্তু পাইলাম এক পাটি মোজা, অর্থাৎ ওই কেরানি চাকরি। আমাদের সর্বাঙ্গীন বিকাশ সাধিত হলো না। শিক্ষা হয়ে উঠল একমাত্র অর্থ উপার্জনের একটি হাতিয়ার। এই যে শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার দিক রবীন্দ্রনাথ তুলে ধরছেন তার প্রবন্ধে, তার গল্পের মধ্য দিয়ে। আমাদের যে সেই যে ব্যর্থতা, সেই ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা, তা কিন্তু আজও বহমান, আজও বজায় আছে। আইয়াপ্পা পানিকার সেই আধুনিক শিক্ষা ব্যবস্থার সেই ব্যর্থতার দিক, সেই ত্রুটির দিক, সেই অসম্পূর্ণতার দিক আমাদের সামনে প্রকাশ করছেন। 1996 খ্রিস্টাব্দে জ্যাক ডেলর, একজন শিক্ষাবিদ, সেই ডেলর কমিশনের রিপোর্ট জমা হচ্ছে ইউনেস্কোতে। আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা তাকে কাটিয়ে তোলার জন্য এই ডেলর রিপোর্টে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে, তার যে অভিমুখ, তার যে লক্ষ্য, তার জন্য ডেলর রিপোর্টে 4টি পিলারের কথা বলা হচ্ছে। পিলার, স্তম্ভ, অর্থাৎ শিক্ষার এই প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত এই 4টি স্তম্ভ। আমাদের পৃথিবী যে স্বার্থপরতার অসুখে ভুগছে, সেই স্বার্থপরতা তৈরি হয় কোথা থেকে? একদম ছোটবেলা থেকে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই কিন্তু তার বীজ বপন করা রয়েছে। আমরা বড় বেশি আত্মকেন্দ্রিক যে আজকে হয়ে উঠেছি, এই আত্মকেন্দ্রিকতার যে অসুখ, একদম সেটা আমাদের ছোটবেলায় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের মননে, আমাদের মস্তিষ্কে ছড়িয়ে পড়ে বিষের মতো। ডেলর তাই সে শিক্ষা ব্যবস্থা, সে 4টি উদ্দেশ্যের কথা, 4টি পিলারের কথা তিনি বলছেন। আমরা কেন পড়বো? লার্নিং টু নো, লার্নিং টু নো, আমাদের জানার জন্য আমরা পড়ব, জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য। এই জ্ঞান শুধুমাত্র পুঁথিগত জ্ঞান নয়, ওই বইয়ের কালো অক্ষরগুলোকে মুখস্থ করা নয়। বইয়ের বাইরের যে বিপুলা যে পৃথিবী, কতটুকু জানি আমরা? লার্নিং টু নো, আমাদের জানতে হবে।
শুধুমাত্র পুঁথির সঞ্চয় নয়, এই বিশ্ব জগৎ থেকে আমাদের জ্ঞান আহরণ করতে হবে। লার্নিং টু ডু, লার্নিং টু ডু। আমরা যা জানবো, জানা তার প্রয়োগ করতে হবে আমাদের জীবনে। শুধুমাত্র চাকরির জন্য আমরা জানবো তা নয়। জানা, প্রকৃত শিক্ষা, জ্ঞানার্জন আমাদের সেই বিদ্যাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে সাহায্য করবে। শিক্ষা আমাদের প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধের হাতিয়ার হবে। লার্নিং টু বি, বি আমাদের আত্মবোধের জাগরণ ঘটাতে হবে, আমাদের মানুষ হয়ে উঠতে হবে, মনুষ্যত্বের জাগরণ ঘটাতে হবে। প্রতিদিন আমরা আমাদের অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে, আমাদের জ্ঞান সঞ্চয়ের মধ্য দিয়ে আমাদের মানুষ হয়ে উঠতে হবে। লার্নিং টু বি আর লার্নিং টু লিভ টুগেদার। আমাদের একসাথে বাঁচতে হবে, একা নয়। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, পড়াশোনা করে আমরা শুধু নিজে গাড়ি ঘোড়া চড়বো, এই উদ্দেশ্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই আত্মসুখের প্রবঞ্চনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মুক্ত হতে হবে, সকলকে নিয়ে বাঁচতে হবে। লিভ টুগেদার, লার্নিং টু লিভ টুগেদার, সেই কথা আমাদের ভাবতে হবে। ডেলোর রিপোর্ট পেশ করা হয়েছিল ইউনেস্কোতে আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার এই অন্তঃসার শূন্যতার হাত থেকে মুক্তির জন্য। আমাদের যারা দার্শনিক, আমাদের রুশো, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের বিবেকানন্দ, আমাদের মহাত্মা গান্ধী, আমাদের অরবিন্দ, সকলেই কিন্তু শিক্ষার মানসিক, আধ্যাত্মিক, বৌদ্ধিক বিকাশের কথা বলেছে। সেই শিক্ষার সেই সর্বাঙ্গীন লক্ষ্য থেকে আমরা কিন্তু বিচ্যুত হয়েছি দিনের পর দিন। ডেলোর সেই কথাটা স্মরণ করিয়ে দিয়েছেন। আইয়াপ্পা পানিকারের যে কবিতা শিক্ষার সার্কাস, সেখানে আমাদের এই ব্যর্থতার দিক, এই অন্তঃসার শূন্যতার দিক উঠে আসে। তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো, তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো, যদি তুমি কে? তুমি হচ্ছে আমাদের এখানে এই অগণিত শিক্ষার্থী, সবাইকে বলা হচ্ছে তুমি। তোমরা যদি প্রথম শ্রেণীতে পাশ করো, যদি, তবে, কিন্তু সংশয় রয়েছে। তার কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু পাস আছে, আবার তার পাশাপাশি ফেল আছে। পাস ফেল, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলে। তার মধ্য দিয়ে আমাদের শিক্ষার মান নির্ধারণ হয়, আমাদের শিক্ষার্থীর অগ্রগতির বিচার হয়। আমরা এমএ পাস করি, বিএ পাস করি, আমরা পাস করি কিভাবে? আমরা রাশি রাশি বই মুখস্থ করি, পুঁথির গলাধ্যকরণ করি, আমরা তথ্য সঞ্চয় করি। এবার কে কত অ্যামাউন্ট, কত পরিমাণ তথ্য আমরা সঞ্চয় করতে পারি, তার উপরে তার উৎকর্ষ বিচার হয়। আমরা সঞ্চয় করি আমাদের স্মৃতিতে, পরীক্ষার খাতায় সেই স্মৃতি থেকে ফিরিয়ে আনতে পারলাম কিনা,
যদি আমি যত বেশি ফিরিয়ে আনতে পারি, যত বেশি আমার ওই মুখস্থ করা বিদ্যা যা গলাধ্যকরণ করেছি তার যদি আমি খাতায় বমন করতে পারি, তাহলে আমি পাশ করি, তাহলে আমি পরের শ্রেণীতে যাই। এটাই আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা। তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো, আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। তাহলে প্রথম শ্রেণীতে পাশ করলে আমরা চলে যাব দ্বিতীয় শ্রেণী। পাশের মধ্য দিয়ে আমাদের তো ওই শ্রেণীর উত্তরণ হয়, এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে আমাদের প্রবেশের আমরা অধিকার লাভ করি। তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাশ করো, যদি আমি দ্বিতীয় শ্রেণীতে পাশ করি, বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এই পাশ ফেলের মধ্য দিয়ে যে পাশ করলো সে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, একের পর এক উঁচু শ্রেণীতে প্রবেশের অধিকার লাভ করে। যে ফেল করে সে ব্যর্থতায়, হীনমন্যতায় আক্রান্ত হয়, তারপর সে পিছিয়ে যায়। পিছিয়ে যেতে 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 সে জীবন যুদ্ধে হেরে যায়। শিক্ষার অঙ্গন থেকে সে আস্তে আস্তে হারিয়ে যায়, দলছুট হয়ে যায়। একটা প্রতিযোগিতা, যারা এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, প্রতিযোগিতার মন্ত্রগুলোকে আয়ত্ত করতে পারে, অর্থাৎ ওই রাশি রাশি পুঁথি, রাশি রাশি বই মুখস্থ করতে পারে, তারা টিকে থাকে, তারা এগিয়ে যায়। আর যারা পারে না, মুখস্থ করতে পারে না, স্মৃতিতে ফিরিয়ে আনতে পারে না, তারা দল ছুট হয়ে যায়, স্কুল ছুট হয়ে যায়, তারা পরাজিত। এই শিক্ষা ব্যবস্থা, এই প্রথম থেকে এই পাস ফেলের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের মধ্যে আমিকে জাগায়, আমিত্বকে জাগায়। আমিত্বের অসুখে আমরা আক্রান্ত হই। এই যে বারে বারে আমি দ্বিতীয় শ্রেণীতে পাশ করি, আমি তৃতীয় শ্রেণীতে পাশ করি, এই আমি 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 ছোটবেলা থেকেই এই আমিত্বকে আমাদের মধ্যে প্রবেশ করানো হয়। এই আমি তখন সেই সাফল্যের পেছনে ছুটে চলে। তাকে বড় হতে হবে, তাকে ডাক্তার হতে হবে, তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, পাস করতে হবে তাকে। এই স্কুলের পাস, শ্রেণী উত্তরণের পাস যেন তাই জীবন যুদ্ধের ব্যর্থতা অথবা জয়ের ঘোষণা করে। আমরা ছুটে চলি, আমরা ছুটে চলি, নম্বরের পেছনে ছুটে চলি। তার কারণ ওই নম্বর দিয়েই তো বিচার হবে, আমি কি আয়ত্ত করলাম, আমি কি আয়ত্ত করলাম না। আমি যদি 100-তে 90% নাম্বার পাই, 100-তে 100 আমি যদি পাই, তাহলে আমার যেন শিক্ষা সম্পূর্ণ হয়েছে। আমি কি আয়ত্ত করলাম, আমি কি আত্মস্থ করলাম, সেটা মূল বিচার্য নয়। রবীন্দ্রনাথ সেই অসন্তোষের কারণে তিনি লিখছেন, কলসিতে শুধুমাত্র জলই ভরতে থাকবো, সেই জল কোনোদিনও দান ও পানের উপযোগী হবে না। আমরাও তো জল ভরছি, অর্থাৎ আমরা ওই পুঁথি সঞ্চয় করছি, কিন্তু সেই জল আমাদের কি করে? জল তো আমাদের তৃষ্ণা দূর করে। আমরা যে এই যে এত শিক্ষা সঞ্চয় করছি, আমরা এত পুঁথি সঞ্চয় করছি, এত শিক্ষিত হচ্ছি, এত ডিগ্রি অর্জন করছি, কিন্তু সেই শিক্ষা তো ব্যর্থ হয়ে যাচ্ছে যখনই আমরা সেই শিক্ষার পরে শিক্ষান্তে আমরা কোনো চাকরি পাচ্ছি না।
তখন শিক্ষা ব্যর্থ। আমরা এত আমরা জ্ঞান বিজ্ঞানের তথ্য ভান্ডারকে আয়ত্ত করছি, গ্রহণ করছি, কিন্তু সেগুলোকে আমরা আত্মস্থ করছি না। আর আত্মস্থ করছি না বলেই আমরা সেটা না পারছি নিজেরা পান করতে, অর্থাৎ নিজেদের জীবনকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে, আবার দানও করতে পারছি না, অর্থাৎ দেশকে দশকে প্রগতিতে, দেশের জ্ঞান বিজ্ঞানের উন্নতিতে আমরা কিছু দানও করতে পারছি না, আমরা কোনো অবদান রাখতে পারছি না। তার কারণ শিক্ষাকে আমরা কি করছি? শিক্ষাকে আমরা বহন করছি, বাহন করছি না। এই যে শিক্ষাকে বহন করি, আমাদের যে স্কুল ব্যাগ, তার ওজন এখন কমিয়ে দিচ্ছে, বলছে ওজন কমাতে হবে, এই 2 কেজি 2.5 কেজির মধ্যে স্কুলে বই রেখে যাও। আমাদের এক একটা ব্যাগ নিয়ে যখন শিশুরা যায়, তখন তারা নুব্জ হয়ে পড়ে, কুঁজো হয়ে যাচ্ছে ওই বইয়ের ভারে, ওই পুঁথির ভারে। আমরা দেখছি। তাহলে শিক্ষাকে আমরা কি করছি? বহন করছি, বহন করছি। বহন করার ফলে আমরা নুব্জ হয়ে পড়ছি, কুঁজো হয়ে পড়ছি, শির দ্বারা উঁচু করে দাঁড়াতে পারছি না। কিন্তু প্রকৃত শিক্ষা যদি আমরা বাহন করতাম, আমার জীবনে যদি তাকে সঙ্গী করতাম, তাকে যদি আত্মস্থ করতে পারতাম মুখস্থ না করে, তাহলে সে আমাকে, আমার দেশকে সে এগিয়ে যেতে সাহায্য করতে পারত। রবীন্দ্রনাথ বলছেন শিক্ষাকে আমরা গ্রহণ করছি কিভাবে? ভান্ডারঘর যেভাবে খাদ্যদ্রব্য মজুত করে, এই যে বিয়ে বাড়ির যে ভাড়ার ঘর দেখিস, অনুষ্ঠান বাড়ির যে ভাড়ার ঘর দেখিস, সেখানে সমস্ত খাদ্যদ্রব্য, ওই রসগোল্লা, সন্দেশ, ভাত, মাছ, মাংস সব হিসেব করে মেলায়, হিসেব করে থাকা। কেন হিসেব করে থাকে? আসলে ওই অভ্যাগত অতিথিদের সঙ্গে ওই হিসেবকে মেলাতে হবে। যে আমরা তো সেভাবে ওই বিভিন্ন যে বিষয় যে আমরা গ্রহণ করি, তার পুঁথি, সেগুলোকে আমরা মুখস্থ করি, হিসেব মিলিয়ে মিলিয়ে, নম্বর ধরে ধরে। কিন্তু দেহ যেভাবে খাদ্য গ্রহণ করে, সে তো সব খাদ্য গ্রহণ করলো, কিন্তু গ্রহণ করার পর হলো কি? সেটা হচ্ছে পাচিত হলো। পাচিত হওয়ার মধ্য দিয়ে সে কিন্তু আমাদের অস্থি মজ্জায়, রক্তে, অর্থাৎ আমাদের শক্তির জাগরণ ঘটালো। তাহলে আমরা কি ভান্ডার ঘরের মতো মিলিয়ে মিলিয়ে, নম্বর কষে আমরা শিক্ষাকে গ্রহণ করছি? দেহ যেভাবে আত্মস্থ করছে, পাচিত করছে, সেভাবে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করছি না। তারপরে শিক্ষা কি হচ্ছে? শুধুমাত্র ওই শ্রেণী উত্তরণ। আর আমি প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, আমি দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী, অর্থাৎ আমিত্বের জাগরণ ঘটাচ্ছে। এই আমি তো আসলে পরবর্তীকালে গিয়ে আত্মকেন্দ্রিক হবে, সে সাফল্যের পেছনে ছুটবে, সে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তার যে প্রতিযোগী, তার যে অপর প্রতিযোগী, তার বুকে ছুরি বসাতেও সে দ্বিধা করবে না। এই আমিত্ব, এই আমিত্বের অসুখের জন্ম দেয় আমাদের এই শিক্ষা। একটা অসুস্থ প্রতিযোগিতামূলক মনোভাবের জন্ম দেয়, অসুস্থ। সবাইকে ছাপিয়ে আমাকে বড় হতে হবে, আমাকে বড় হতে হবে। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যেন অস্তিত্ব রক্ষার লড়াই। তারপরে আমাদের যে সহযোগিতামূলক মনোভাব, লার্নিং টু বি, মনুষ্যত্বের যে জাগরণ, লার্নিং টু লিভ টুগেদার, আমরা একসঙ্গে বাঁচবো,
শিক্ষার এই প্রকৃত উদ্দেশ্য। আমাদের যে আধ্যাত্মিকতার যে বিকাশ, সব আমরা জলাঞ্জলি দিই, ভুলে যাই। তুমি যদি তৃতীয় শ্রেণীও পাশ করো, বেশ, আমি তৃতীয় শ্রেণীও পাশ করি, বেশ, তাহলে 1 2 3 4, তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি। তাহলে 1 2 3 4, এই প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী, একটা এই প্রতিযোগিতামূলক যে শিক্ষা ব্যবস্থা, তার যে অন্তঃসার শূন্যতা, সেইটা প্রগতিত হচ্ছে এর মধ্য দিয়ে। বোধহীন ভাবে আমরা শুধু এক শ্রেণী থেকে আরেক শ্রেণী, আরেক শ্রেণী থেকে আরেক শ্রেণী আমরা এগিয়ে চলেছি। ডিগ্রি অর্জন করেছি, ডিগ্রি অর্জন করে আমরা গ্রেডের পেছনে ছুটছি। এখন তো গ্রেড, আমাদের এক্সিলেন্ট গ্রেড পেতে হবে, AA পেতে হবে, A+ পেতে হবে। সেই গ্রেডের পেছনে, ডিগ্রির পেছনে আমাদের মেধা তালিকায় স্থান দখল করতে হবে, 1 থেকে 10-এর মধ্যে আসতে হবে। মেধা তালিকায় স্থান দখল করব, তারপরে আমরা গিয়ে ওই টক শোতে গিয়ে বসবো, মাধ্যমিকে প্রথম দ্বিতীয় তৃতীয়, উচ্চ মাধ্যমিকের প্রথম দ্বিতীয় তৃতীয় টক শোতে বসবো। আর বাদ বাকি সকল যারা শিক্ষার্থী এবং আমাদের শিক্ষার্থীদের যারা অভিভাবক, তারা সব অভিভূত ভাবে দেখব তার সাফল্যের চাবিকাঠি। আমি মাধ্যমিকে প্রথম হয়েছি, আমার সাফল্যের পেছনে রয়েছে অমুক 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 সংস্থা, তাদের বই, তাদের সহায়িকা বই, সেগুলো আমাদের পড়তে হবে। শিক্ষা ব্যবসায় পরিণত হবে। আমি এই বছর আমাদের প্রতিষ্ঠান থেকে 10 জন ডাক্তারি পেয়েছে, এই বছর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে 10 জন ইঞ্জিনিয়ারিং, সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। আর আমরা সেই সকল ইনস্টিটিউটে আমরা ছুটে চলেছি, আমরা আমাদের জমি জমা বেচে, একটা রঙিন স্বপ্নে আমরা মশগুল হয়ে চলেছি। ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের হতেই হবে, সেই সকল সংস্থায় আমাদের ছুটে যেতে হবে, নাহলে জীবন ব্যর্থ। ওই ডিগ্রি, ওই গ্রেড, ওই সাফল্য, তার পেছনে আমরা ছুটে চলেছি। শিক্ষা হয়ে পড়ছে সংকুচিত। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য জ্ঞানার্জন, মনুষ্যত্বের জাগরণ। তার থেকে বহু যোজন দূরে থাকছে। তুমি যদি এই সবগুলো শ্রেণী পাশ করো, যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব। অর্থাৎ শিক্ষা সেই শ্রেণী উত্তরণের মধ্যেই সীমাবদ্ধ। আমরা যদি বৃহত্তর শিক্ষাক্ষেত্রে যাই, তখন আমাদের এই যে মুখস্থ বিদ্যা, আমাদের যে পুঁথির সঞ্চয়ন, তথ্যের যে বিস্ফোরণ, যাকে আমাদের আয়ত্ত করতেই হবে, এর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। বৃহত্তর শিক্ষা জগতেও আমরা ওই শ্রেণী উত্তরণের শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকি, ওই মুখস্থের মধ্যে, ওই পুঁথির সঞ্চয়নের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। আবার বৃহত্তর শিক্ষা জগতে, বৃহত্তর জীবনে যখন আমরা পা দিই, আমরা যে ছোটবেলা থেকে যে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে যাওয়ার যে শিক্ষা অর্জন করেছি, তখন হয়ে যায় আমাদের আর্থিকভাবে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে যাওয়ার প্রচেষ্টা। অর্থাৎ প্রথমে তো আমি প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী, এভাবে তো আমরা শিক্ষিত হয়ে চলেছি, এভাবেই আমরা শিক্ষা অর্জন করে চলেছি। এই যে শিক্ষা, পরবর্তীকালে যখন আমি জীবন যুদ্ধে সামিল হই, তখন আমি কি হই? তখন আমি হয়তো ওই নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীতে আমার কি করে উত্তরণ ঘটবে।
উচ্চ মধ্যবিত্ত শ্রেণী থেকে আমার সেই উচ্চকোটির সেই রঙিন জৌলুস ঐশ্বর্যময় জীবনে আমার কি করে উত্তরণ ঘটবে? অর্থাৎ উচ্চাশা, লোভ, সেই শিক্ষা তখন আমাকে গ্রাস করে। ওই ডিগ্রি অর্জনের শিক্ষা তখন অর্থ উপার্জনের শিক্ষায় পরিণত হয়। ওই উচ্চাশা, লোভ পরিপূরণ করার জন্য, আমার উচ্চ শ্রেণীতে পদার্পণ করার জন্য সেখানে আমি নানা রকম ওই কৌশল আয়ত্ত করি। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে যাওয়ার যে কৌশল আমি আয়ত্ত করেছিলাম, পাশ করার যে কৌশল আমি আয়ত্ত করেছিলাম, পরবর্তীকালে জীবন যুদ্ধে আমি কোন কৌশল আয়ত্ত করি? আমি উপরের শ্রেণীতে, ওপর তলায়, সমাজের ওপর তলায় কিভাবে অধিষ্ঠিত হব, তার জন্য নানা রকম অসাধুতা, নানা রকম প্রতারণা, নানা রকম আপোষ, অন্যায়ের সঙ্গে আপোষ, সব কিছুকে আমরা তখন রপ্ত করে ফেলি। তার ওই বীজটা তো আমি বপন করে দিয়েছি এই ছোটবেলাতেই। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই তো আছে যে আমাকে পাস হতে হবে, যেন তেন প্রকারে আমাকে ওই পাশের মধ্য দিয়েই আমাকে জীবন যুদ্ধে জয়লাভ করতে হবে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ওই কত নম্বর পেলাম, কত ডিগ্রি অর্জন করলাম। উঁচুতে যাও, উঁচুতে, আরো উঁচুতে, সাফল্যের একদম পাহাড়ে পৌঁছতে হবে। এই শিক্ষায় ব্যর্থতার কোনো দাম নেই। ব্যর্থতা থেকে আমরা কি গ্রহণ করলাম জীবনে, ব্যর্থতা থেকে যে জীবনের মূল্যবান মন্ত্রগুলো আমরা শিখতে পারি, তার কোনো মূল্য নেই। ব্যর্থ মানেই সে পরাজিত, ব্যর্থ মানেই সে জীবন যুদ্ধ থেকে হারিয়ে গেল। এই শিক্ষা সেভাবেই আমাদের তৈরি করে। সেখান থেকেই তো আমরা দেখি কত আত্মঘাতী পদক্ষেপ, মানসিক অবসাদ, নিজেকে শেষ করার মতো চরম সিদ্ধান্ত গ্রহণ করছে শিক্ষার্থীরা ওই ব্যর্থতার ভয়ে। ওই সাফল্য থেকে পরাজয়ের আতঙ্কে। এই সেই শিক্ষা ব্যবস্থা। তাহলে তুমি যদি এই সবগুলো শ্রেণী পাশ করো, যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব, পরের শ্রেণীতে যাব, শ্রেণী উত্তরণ, আরো উঁচুতে উঠব। এই উঁচুতে ওঠার স্বাদ, অভিলাষ, লিপ্সা, লোভ, এটাই আমার শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা। সব শিক্ষা একটি সার্কাস, সব শিক্ষা একটি সার্কাস, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। সব শিক্ষা একটি সার্কাস। শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা করা হচ্ছে। সার্কাসে আমরা কি দেখি? সার্কাসে আমরা দেখি সব রং চঙে জৌলুস, সব খেলোয়াড়দের দেখি। সার্কাসের খেলোয়াড়রা নানা রকম কৌশল জানে। তারা কৌশল রপ্ত করে তাদের খেলার মাধ্যমে তারা আমাদের দর্শককে কি করে? মোহিত করে, আমাদের মনকে জয় করে। চোখ ধাঁধানো আলো, সব রং মেঘে রয়েছে, সে জোকার রয়েছে, সে আমাদের হাসাচ্ছে, আমরা অভিভূত হয়ে পড়ি। এই শিক্ষাও তো একটা সার্কাস। তার কারণ আমরা এখানেও তো সেই সার্কাসের খেলোয়াড়দের মতো কৌশল আয়ত্ত করছি। কি করে আমরা তথ্য সঞ্চয় করব, কত বেশি তথ্য সঞ্চয় করব, কিভাবে স্মৃতি থেকে ফিরিয়ে আনবো, কি করে আমি পাস করব, কি করে আমি প্রশ্ন
থেকে উত্তর লেখার কৌশল আয়ত্ত করব। অর্থাৎ এখানে আমরা কৌশল শিখি, ডিগ্রি অর্জনের, গ্রেড অর্জনের, তার কৌশল। যে যত বেশি কৌশল রপ্ত করতে পারে, অর্থাৎ যে যত বেশি খেলোয়াড়, দক্ষ খেলোয়াড়, সে জীবন যুদ্ধে জয়ী হয় আমাদের শিক্ষা ব্যবস্থায়। অর্থাৎ তারা সাফল্য পায়। সে সাফল্য কিসের সাফল্য? কর্মজীবনে, অর্থাৎ চাকরি পায়। শিক্ষা সার্কাস, ওই জোকারের মতো রং মেখে রয়েছে। আমাদের যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রতিদিন তার কাঠামো, পরিকাঠামো, তার বিল্ডিং, যা চকচকে বিল্ডিং তৈরি হচ্ছে, পরিকাঠামোর বদল ঘটছে। কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন, পুরাতনের ঢালাই করিতেছি নতুনের ছাঁচে। পুরাতন না, আমরা এটা করলাম, নতুনের ঢালাই করিতেছি পুরাতনের ছাঁচে। অর্থাৎ আমি নতুন বিল্ডিং তৈরি করছি, নতুন বিল্ডিং তৈরি করছি, কিন্তু আমার ছাঁচটা তো পুরাতনই রয়ে গেছে। অর্থাৎ আমাদের যে ব্রিটিশ প্রবর্তিত যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার যে প্রকৃত উদ্দেশ্য, সেখান থেকে তো আমরা এখনো সরে আসিনি। অর্থাৎ ইংরেজি জানা, কেরানি তৈরি করা, প্রতিযোগিতায় টিকে থাকা, তার থেকে তো আমরা এখনো সরে আসতে পারিনি। রবীন্দ্রনাথের সেই তোতা কাহিনী, যে গল্প, সে বনের তোতা, সে হচ্ছে গাছে গাছে ফল খেয়ে বেড়ায়, রাজার ফল নষ্ট হয়। রাজা বলেছে, এ তো পাখি, বুনো পাখি, একে তো শিক্ষা দিতে হবে, শিক্ষা নেই। তো সে বনের তোতাকে, সে মুক্ত বিহঙ্গকে, তাকে তাহলে শিক্ষা দেওয়ার জন্য কি করা হলো? তাকে বন্দি করা হলো। বন্দি করে কি করা হলো? পাখি তো বাসা বাঁধে গাছে, ওই ছোট বাসায় তো তার শিক্ষা হবে না সম্পূর্ণ, তার জন্য সোনার খাঁচা বানানো হলো। এই সোনার খাঁচাই হচ্ছে আমাদের এই আধুনিক যে বিদ্যালয়গুলি, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি, নতুন নতুন, প্রতিদিন সেখানে ঘর তৈরি হচ্ছে। কিন্তু সে ঘর কি? খাঁচা, বন্দি করে রাখা হচ্ছে তাদের। পাখিকে যেমন তার আকাশ, তার যে বাতাস, তার যে মুক্ত গতি, মুক্ত বিচরণের অধিক্ষেত্র, অর্থাৎ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে খাঁচায় পুরে দেওয়া হলো, আমাদেরও এখানে শিক্ষা ব্যবস্থায় প্রকৃতি বিচ্ছিন্ন শিশু, সেও কিন্তু ওই শ্রমিকের মতো, সেও কিন্তু ওই কলকারখানায়, শিক্ষার কারখানায় প্রবেশ করে। আর সেখানে কি করা হয়? সেখানে সব লিপিকর, পুঁথিকর, পণ্ডিত, তাদের আগমন ঘটে। লিপিকররা লিপি সমস্ত নকল করছে, নকলের পর নকল করছে। আর পণ্ডিত তার এক হাতে কলম, এক হাতে সরকি, সেই নিয়ে সেই পুঁথিগুলোকে জোর করে 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 তোতার গলায় পুড়ছে, তোতা গলাধ্যকরণ করছে। সে পুঁথি, তাকে জোর করে শিক্ষিত করার প্রচেষ্টা। শেষ পর্যন্ত দেখা গেল তোতাটি নড়েও না, চড়েও না। রাজা এসে দেখে বলল, বাহ, এই তো তোতা তো অবাধ্য আর নেই, নড়ছেও না, চড়ছেও না, তার মানে সে শিক্ষিত হয়েছে। তোতার চাঞ্চল্য নেই, তোতার মুক্ত বিকাশ হারিয়েছে। এখানেই প্রকৃত শিক্ষা, শিক্ষার হদ্দবুদ্ধ, রাজা বলল, ঘোষণা করল, শিক্ষার হদ্দমুদ্ধ। বাহ, আমাদেরও শিক্ষা ব্যবস্থা তো তাই। ওইসব আমাদের রংচঙে, সেই জৌলুস বাইরে, সেই সোনার খাঁচার মতো আমরা পরিকাঠামো তৈরি করেছি।
কিন্তু পাখিটার খবর কেউ তো রাখে না। অর্থাৎ আমাদের শিক্ষার্থীর মানসিক বিকাশ কি হলো, তার বৌদ্ধিক আধ্যাত্মিক তার সর্বাঙ্গীন বিকাশ কি হলো, সেটার খবর তো কেউ রাখছে না। শিক্ষা তো থ্রু আউট লাইফ, তার জীবনব্যাপী শিক্ষা। আমরা সেটাকে কি করে দিলাম? আমরা সেটাকে শ্রেণী শিক্ষায় পরিণত করলাম। শ্রেণী শিক্ষা, শুধুমাত্র এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে, এক ঘর থেকে আর এক ঘরে, এক বন্দি দশা থেকে আর এক বন্দি দশা আমরা উত্তীর্ণ হয়ে চললাম। সব শিক্ষা একটা সার্কাস। আর এই শ্রেণী উত্তরণের জন্য আমাদের কি করতে হয়? আমাদের পাশ করার জন্য আমাদের কি করতে হয়? নানা রকম কৌশল, নানা রকম তথ্য, নানা রকম পুঁথি সঞ্চয় করতে হয়, গলাধ্যকরণ করতে হয়। যে যত বেশি খেলোয়াড়, যত বেশি পটু, সে তত বেশি ওই কর্মজীবনে সাফল্য লাভ করে, প্রতিযোগিতায় টিকে থাকে। ইঁদুর দৌড়ে সামিল হই আমরা সবাই। শিক্ষা সার্কাসে পরিণত হয়, অর্থাৎ শিক্ষা সেই জোকার অর্থাৎ ব্যঙ্গে পরিণত হয়। আমরা এই শিক্ষা ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলা খেলছি। সব শিক্ষা একটা সার্কাস। যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। এই সার্কাসিজম চলতে থাকে, একদিকে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে জড়িয়ে রয়েছে সব ওই সার্কাসের সেই খেলোয়াড়রা জড়িয়ে রয়েছে, আমরা শিক্ষার্থীরা কৌশল রপ্ত করছি, সেখানে দর্শকের ভূমিকায় কিছু মানুষ রয়েছে, ইনস্ট্রাক্টর রয়েছে, প্রশিক্ষক রয়েছে, এই অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, এই সব নিয়ে একটা যেন জোকার হয়ে উঠেছি আমরা সবাই। আমাদের চড়া মেকআপ, রংচঙে মেকআপ, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো একদম ঝা চকচকে, কিন্তু পাখিটার খবর কেউ রাখে না। অর্থাৎ শিক্ষার্থীর মনের খবর কেউ রাখে না। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সেটা সফল হলো না ব্যর্থ হলো, সেই দিকে কিন্তু কেউ নজর দেয় না। ওই নতুনের ঢালাই করিতেছি পুরাতনের ছাঁচে, সে এক শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশ প্রবর্তিত সেই কেরানি তৈরি শিক্ষা ব্যবস্থা এখনো চলছে। জ্ঞান কোথায় গেল এই শিক্ষা ব্যবস্থায়? সেটাই বলছি আমরা। জ্ঞান কোথায় গেল? জ্ঞান, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য তো জ্ঞানার্জন, জানা। জানা, জ্ঞান মানে চেতনার উদ্বোধন, চিন্তন, মনন, বোধের জাগরণ। সেই জ্ঞান কোথায়? এর মধ্যে দিয়ে আমার তো চেতনার, আমার বোধের উন্মেষ ঘটছে না, আমার বৌদ্ধিক বিকাশ ঘটছে না, আমার আধ্যাত্মিক জাগরণ ঘটছে না, আমার যে সামাজিকতার মূল পাঠ অর্থাৎ আমাদের যে সহমর্মিতা, সেই বোধের জাগরণ ঘটছে না। সেখানে স্বার্থপরতার অসুখে আমরা আক্রান্ত হচ্ছি। জ্ঞান কোথায় গেল? জ্ঞানার্জন হচ্ছে না, শুধুমাত্র পুঁথি সঞ্চয় করছে, বই থেকে, পুঁথি থেকে। কিন্তু বইয়ের বাইরে যে টই আছে, সে প্রেমেন্দ্র মিত্রের কবিতা, অর্থাৎ আমাদের নীল আকাশে, আমাদের নদীর কলতানে, আমাদের কলকাকলি গুঞ্জরণে, অর্থাৎ প্রকৃতি থেকে আমরা কোন শিক্ষা গ্রহণ করছি? অপর মানুষের কাছে গিয়ে আমি সামাজিকতার কোন পাঠ গ্রহণ করছি?
সেই সকল দিক, শিক্ষার সর্বাঙ্গীন যে দিক, তা কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থায় অবহেলিত থেকে যাচ্ছে। জ্ঞান কোথায় গেল? সে যেখানে গেছে সেটা ধোঁকা। অর্থাৎ আমরা জ্ঞানার্জনের নামে যে শিক্ষা সঞ্চয় করি সেটা ধোঁকা, সেটা প্রতারণা, ফাঁকি, মেকিং, একটা অন্তঃসার শূন্য শিক্ষা ব্যবস্থা। আমাদের সঙ্গে ছলনা করা হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থায় মস্ত একটা বড় ফাঁকি, শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, শুধুমাত্র ইঁদুর দৌড়ের টিকে থাকা, শুধুমাত্র পাশ করা। তাই বলছে জ্ঞান কোথায় গেল? জ্ঞান নেই, জ্ঞানার্জন না। এই শিক্ষা ব্যবস্থা শুধুই ধোঁকা। এই শিক্ষা ব্যবস্থা আমাদের যে অন্তর্নিহিত মহত্বের যে প্রকাশ, সে বিবেকানন্দ বলেছে যে আমার মধ্যেই তো আমাদের মহত্ব রয়েছে, আমার মধ্যে একটা মহৎ মানুষ রয়েছে। সে অন্তর্নিহিত মহত্বের প্রকাশ ঘটছে কোথায়? সেই উৎকৃষ্টত ওঠো ওঠো, এই শিক্ষার মধ্য দিয়ে আমাদের সেই আত্মশক্তির উদ্বোধন ঘটছে কোথায়? জাগ্রত, আমাদের মধ্যে জাগরণ ঘটছে কোথায়? আমাদের নৈতিক বোধের জাগরণ, আধ্যাত্মিক বোধের জাগরণ, তার জাগরণ ঘটছে কোথায়? এই শিক্ষা ব্যবস্থায়। বরঞ্চ নৈতিকতার জায়গায় আমরা সমস্ত মূল্যবোধের অবক্ষয় ঘটছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। আমরা আত্মসর্বস্ব হয়ে উঠছি এই শিক্ষা ব্যবস্থার ফলে। শুধু নিজেকে বড় করে তোলা, নিজেই শুধু সফল হও, নিজেই শুধু এগিয়ে যাও, সকলকে ছাপিয়ে, সকলকে পেছনে ফেলে। তোমার যে প্রাপ্য তাকে গ্রহণ করো। আমাদের প্রাপ্য কি? আমাদের প্রাপ্য হচ্ছে আমাদের প্রকৃত মনুষ্যত্ব বোধ, তাকে গ্রহণ করা। তাহলে তো আমি মানুষ, যথার্থ মানুষ। তা যথার্থ মানুষ হয়ে ওঠার শিক্ষা কোথায়? আমাদের এই আধুনিক শিক্ষা ব্যবস্থায় মানুষ হয়ে ওঠার শিক্ষা নেই। তার কারণ, তার উদ্দেশ্যই হচ্ছে বহুর দিকে নয়, সমষ্টির দিকে নয়, একের দিকে। অর্থাৎ বহুজনের হিতায়, বহুজনের হিতার্থে, কল্যাণে আত্মত্যাগের শিক্ষা এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেয় না। এই শিক্ষা ব্যবস্থা শুধু নিজেকে বাঁচতে শেখায়, নিজেকে সফল হতে শেখায়। তাই এই শিক্ষা ব্যবস্থা একটি মস্ত ফাঁকি। এই শিক্ষা ব্যবস্থা মানুষ হয়ে ওঠার শিক্ষা ব্যবস্থা নয়। এই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র নিজে বাঁচা, অর্থাৎ আত্মকেন্দ্রিকতা, আত্মকেন্দ্রিকতার শিক্ষা ব্যবস্থা, স্বার্থপর হয়ে ওঠার শিক্ষা ব্যবস্থা, শুধুমাত্র জীবনে সাফল্য লাভ করার জন্য অপরকে রক্তাক্ত করে নিজেকে এগিয়ে যাওয়ার শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থার অন্তঃসার শূন্যতা, তার ব্যর্থতা, তার ফাঁকি, তার প্রতারণা তুলে ধরেছেন আইয়াপ্পা পানিকর।